আজকে আমরা ফটোসিস্টেম রাদার ফটোসিনথেসিস ক্লাসের সেকেন্ড পার্টে রয়েছি। ফার্স্ট পার্টটা প্রচুর মানুষজন দেখেছে, প্রচুর স্টুডেন্টসরা দেখেছে। তাদের কোশ্চেন আমাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে যে যে প্ল্যাটফর্মে আমার এই কন্টেন্ট এখন দেখা যাচ্ছে, লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ আর ইউটিউব তো বটেই। প্রত্যেকটা প্ল্যাটফর্মের লিংক আমি চেষ্টা করবো এই ভিডিওর সাথে সাথে প্রোভাইড করার, যাতে সুবিধা কি হয়, তুমি যখনই যে প্ল্যাটফর্মেই থাকো না কেন নতুন কোনো কন্টেন্ট আপলোড হলে তার একটা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এইবার আগের পার্টে আমরা ফটোসিনথেসিস কাকে বলে, প্ল্যান্ট ফটোসিনথেসিস কিভাবে করে, পিগমেন্ট কি জিনিস, কি কি জিনিস দিয়ে পিগমেন্ট তৈরি, রাদার পিগমেন্ট কিভাবে কাজ করে, এই পার্টগুলো খুব সুন্দরভাবে ডিটেলসে আমরা আলোচনা করেছি। এবং আমরা এটাও জেনে গিয়েছি যে আসলে ফটোসিনথেসিসের পুরো গল্পটাই হচ্ছে কোনো না কোনো ভাবে হাইড্রোজেন মলিকিউল জোগাড় করে এনে তাকে কার্বন ডাই অক্সাইডের সাথে কম্বাইন করে দেওয়ার, এটাই হচ্ছে আসল কাজ। এটা করতে গিয়ে আমাদের সচরাচর যে এখনকার যে উন্নত গ্রিন প্ল্যান্টস রয়েছে, যাকে আমরা বলি হায়ার গ্রিন প্ল্যান্টস, তারা কি করে না, তারা শটান জলকে এই হাইড্রোজেনের সোর্স হিসেবে ব্যবহার করছে। এবং আরো একটা জিনিস যেটা আমাদের ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে প্রিবায়োটিক ওয়ার্ল্ডে যে অর্গানিজমসরা এই অটোট্রপিজমকে প্র্যাকটিস করতো, তারা কিন্তু কি করতো, তারা তো তখন সেভাবে জল পেতো না, তারা কিন্তু হাইড্রোজেন সালফাইড বা এই ধরনের হাইড্রোজেন রিলেটেড কম্পোনেন্টকে ভেঙে এই কাজটা করতো। এখনো তারা রয়েছে, এখনো যে তারা নেই তা নয়। এইবার আমরা ডাইরেক্ট চলে আসছি ফটো সিস্টেমে। আমরা এটাও জেনে গিয়েছিলাম যে পিগমেন্ট গুলো একটা গ্রুপে থাকে, সেই গ্রুপগুলোকেই বলা হয় ফটোসিস্টেম। এরকম দুখানা গ্রুপ আছে, সেখানেও খুব গুরুত্বপূর্ণ একটা মজার বিষয় এবং যেটা গুলিয়ে যাওয়ার জন্য খুব কুখ্যাত, সেটা হচ্ছে এই ফটোসিস্টেম ওয়ান অ্যান্ড ফটোসিস্টেম টু। কাজের দিক থেকে বললে প্রথমে কাজ করবে ফটোসিস্টেম টু, দেন কাজ করবে ফটোসিস্টেম ওয়ান, একদম উল্টো। টু থেকে শুরু হবে, ওয়ানে গিয়ে শেষ হবে। তাই এরকম অদ্ভুত নামকরণ করার কারণটা কি ছিল? দেখো, সমস্যাটা হচ্ছে সায়েন্টিস্টরা যখন এগুলোকে ডিসকভার করে, তারা প্রথমে ডিসকভার করেছিল ফটোসিস্টেম ওয়ানকে, তাই জন্য স্বভাবতই তার নাম দিয়েছে ফটোসিস্টেম ওয়ান। পরবর্তীকালে দেখা গেল যে আরো একজন ফটোসিস্টেম আছে যে ফটোসিস্টেম ওয়ানেরও আগে থেকে কাজ করে, কিন্তু তাকে আবিষ্কার করা হয়েছে পরে। তো সে বেচারার নাম কি হয়ে গেল তখন? সে বেচারার নাম হয়ে গেল ফটোসিস্টেম টু। এই হচ্ছে সমস্যা। কিন্তু মনে রাখতে হবে ফটোসিস্টেম টুই কিন্তু প্রথম কাজটা শুরু করে। এবার আমরা এখানে চোখের সামনেই কিন্তু এই দুটো ফটো সিস্টেমকে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের ফটো সিস্টেম ওয়ান, আর একটা হচ্ছে আমাদের ফটো সিস্টেম টু। ফটো সিস্টেম টু আগে কাজ শুরু করবে। যে কোনো ফটো সিস্টেমের মধ্যে কি কি জিনিস রয়েছে, নানা রকমের পিগমেন্ট রয়েছে। নানা রকমের কেন বলছি, কারণ তারা আলাদা আলাদা ওয়েভ লেন্থের লাইট অ্যাবজর্ব করে, এবং এদের মধ্যে একজন এরকম পিগমেন্ট থাকে যাকে রিয়াকশন সেন্টার বলবো, যে ফাইনালি প্রত্যেকের কাছ থেকে এনার্জিটাকে অ্যাবজর্ব করে ফাইনাল রিয়াকশনটা সে করবে, জল ভাঙার কাজটা সে করবে, ইলেকট্রন ট্রান্সপোর্টের কাজটা সে করবে। এগুলো বাকিরা করতে পারে না। বাকিরা কি করবে, এনার্জি অ্যাকসেপ্ট করবে এবং সে পাশের জনকে ট্রান্সফার করবে। এইবার কোনো একজন পিগমেন্ট ট্রান্সফার করার সময় তার নিজের ওয়েভলেন্থের সেম ওয়েভলেন্থের পিগমেন্টকে এনার্জি ট্রান্সফার করবে, তার থেকে বেশি ওয়েভলেন্থের পিগমেন্টকে এনার্জি ট্রান্সফার করবে, নাকি তার থেকে কম ওয়েভলেন্থের পিগমেন্টকে এনার্জি ট্রান্সফার করবে, অ্যান্সারটা দেবে তোমরা। এটা নিয়ে আমাদের আগের ক্লাস বিশদে আলোচনা হয়ে গিয়েছিল। যারা আগের ক্লাসটা খুব মন দিয়ে দেখেছো, তাদের এই প্রশ্নটা নিয়ে কোনোদিন কোনো সমস্যা হবে না। এবং কি কারণে একজন পিগমেন্ট যা এনার্জি পেলো, সে সেই এনার্জিটাকে তার থেকে বেশি ওয়েভলেন্থের পিগমেন্ট অ্যাবজর্ব করে, এরকম পিগমেন্টকে সেই এনার্জি ট্রান্সফার করতে পারছে, কি কারণ সেটার, কিভাবে সেটা করলো। তো সেই ব্যাপারগুলো কিন্তু আমরা আগের ক্লাসেই সুন্দরভাবে আলোচনা করেছি, এখন আর সেই নিয়ে কথা বলছি না। আমরা এবার এগিয়ে যাচ্ছি। তাহলে দেখলাম কি, রিয়াকশন সেন্টার, আরো অনেক পিগমেন্ট, এবং একটা এনজাইম থাকবে এবং ইলেকট্রন ক্যারিয়ার থাকবে। এই জিনিস কিন্তু আমাদের ফটোসিস্টেম ওয়ানেও আমরা দেখতে পাবো, দুটো জায়গায় সেই ব্যাপারটা কিন্তু সেম। এরপর যদি আমরা একটা কম্পারেটিভ স্টাডি করে নিই, তাহলে সেকেন্ড ডিসকভার হয়েছিল ফটোসিস্টেম টু, কিন্তু কাজ করে কখন? আগে। ফার্স্ট ডিসকভার হয়েছিল ফটোসিস্টেম ওয়ান, কাজ করে কখন না ফটোসিস্টেম টু এর পরে কাজ করে। এইবার
এই দুজনার যে রিয়াকশন সেন্টার, তাদের মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে একজন 680 ন্যানোমিটার ওয়েভলেন্থে অ্যাক্টিভেট হচ্ছে, একজন 700 ন্যানোমিটার ওয়েভলেন্থে অ্যাক্টিভেট হচ্ছে। সুতরাং ফটো সিস্টেম, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। কি বিষয়টা হলো, ফটো সিস্টেম 2 তখনই অ্যাক্টিভেট হবে যখন 680 বা তার থেকে কম ওয়েভলেন্থের লাইট এসে পড়বে। ধরো 650, 550, 350, 679, 680, এই পর্যন্ত। 600 যে মুহূর্তে 81 হয়ে যাবে, সেই সময় কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। তখন কিন্তু আর যাই হোক, ফটো সিস্টেম 2 সে অ্যাক্টিভেট হতে পারবে না। তাহলে ফটো সিস্টেম 2 এর অ্যাক্টিভেশনের যে লিমিট, যদি আমরা লিমিট বলি, সেই লিমিটটা কত দূর না, সেই লিমিটটা হচ্ছে 680 ন্যানোমিটারের লাইট পর্যন্ত। 680 থেকে যদি 1ও বেড়ে যায়, 0.5ও যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ফটো সিস্টেম 2 অ্যাক্টিভেট হতে পারবে না। নেক্সট, যদি আমরা ফটো সিস্টেম 1 এর কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফটো সিস্টেম 2 অ্যাক্টিভেট হয় আপ টু 700 ন্যানোমিটার, মানে 700 ন্যানোমিটার বা তার থেকে কম, লেস দেন ইকুয়ালস টু 700 ন্যানোমিটার। 700 ন্যানোমিটারের থেকে বেশি নয়, তার থেকে কম, যা ইচ্ছা হয়ে যাক না কেন, ফটো সিস্টেম 2 অ্যাক্টিভেট হবে। ফটো সিস্টেম 1 অ্যাক্টিভেট হবে। আর 2 এর ক্ষেত্রে কি বলেছিলাম, 680। এইবার সাপোজ তোমাকে 679 ওয়েভলেন্থের লাইট দেওয়া হলো, তাহলে কে অ্যাক্টিভেট হবে, ফটো সিস্টেম 1 না 2? উত্তরটা হচ্ছে দুজনেই। কেন? যখনই 679 একটা ওয়েভলেন্থ হবে, সে দেখো দুজনারই ব্যাপারটাকে পারপাস সাকসেসফুল করছে। কিরকম না, সে একাধারে 680 ন্যানোমিটারের থেকে কম, যেহেতু 680 ন্যানোমিটারের থেকে কম, তাই জন্য ফটো সিস্টেম 2 অ্যাক্টিভেট হবে। আবার অন্যদিকে 679 এই ডিজিটটা নিশ্চয়ই 700 থেকেও তো কম, 700 থেকেও যেহেতু কম, তাই জন্যে আমার ফটো সিস্টেম 1ও অ্যাক্টিভেট হবে। তাহলে যেহেতু এমন একটা ওয়েভলেন্থ, সে দুজনারই যে শর্ত সেটাকে সাকসেসফুল করলো, তাই জন্য এই ওয়েভলেন্থের ক্ষেত্রে ফটো সিস্টেম 2 এবং 1 দুজনেই অ্যাক্টিভেট হবে। তার মানে ফটো সিস্টেম 2 আর 1 দুজনে মিলে অ্যাক্টিভেট হবে কত পর্যন্ত, আপ টু 680। ভেবে দেখো, 680 ওয়েভলেন্থ মানে সে তো ডেফিনেটলি 700 থেকে কম। 679 সেও হবে। তাহলে ওয়েভলেন্থ আপ টু 680 পর্যন্ত দুজনেই আমি দেখবো অ্যাক্টিভেট হয়ে বসে আছে। উল্টো দিকে যদি 681 হয়, 682 হয়, এই করে করে আপ টু 700 পর্যন্ত, এই যে স্প্যানটা 680 থেকে 700, এই রেঞ্জটাতে শুধুমাত্র ফটো সিস্টেম 1 অ্যাক্টিভেট হবে। আর এর ফলেই জেড স্কিমটা চেঞ্জ হবে। আর জেড স্কিম জিনিসটা কি, দেখো, যখন আমাদের লাইট রিয়াকশন হয়, তখন দুটো ফটো সিস্টেম তারা একসঙ্গে অ্যাক্টিভেট হয়, ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 1। আচ্ছা, কেন একসঙ্গে অ্যাক্টিভেট হলো? ধরো 680 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট এসছে, তো তাহলে কোনো সমস্যা নেই, ফটো সিস্টেম 2 অ্যাক্টিভেট হবে, 1ও অ্যাক্টিভেট হবে। এবার ফটো সিস্টেম 2 অ্যাক্টিভেট হয়ে কি করে, জেড স্কিম কেন বলা হয়, এটা একটু খেয়াল করে দেখো। এটাকে জেড টাইপের দেখতে বলে বিজ্ঞানীদের মনে হয়েছে। তুমি বলতেই পারো একে তো এন এর মতো দেখতে, কি আরো অনেক রকম দেখতে, সেটা অন্য কথা, কিন্তু যারা এটাকে আবিষ্কার করেছেন তারা এটাকে জেড বলে ধরেছেন। এবার জেড স্কিম কথাটার অর্থ হচ্ছে ডিউরিং দ্য লাইট রিয়াকশন, যখন ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2 দুজনে অ্যাক্টিভেট থাকে, তারা যে পাথওয়ের মাধ্যমে ইন্টারমিডিয়েট কিছু ইলেকট্রন ক্যারিয়ারের সাহায্যে ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করে, সেই পাথওয়েটা এরকম জেড আকৃতির মতো দেখতে বলে একে বলা হয় জেড স্কিম। বাংলাতে এর একটা নাম আছে জেড নকশা, এরকম কিছু নাম তোমরা শুনবে। তো জেড স্কিম তখনই অ্যাক্টিভেট হবে যখন দুজন ভদ্রলোক আছে, ফটো সিস্টেম 2 আর এদিকে ফটো সিস্টেম 1। ক্লিয়ার করতে পারলাম? এইবার এই জেড নকশার মধ্যে হয়টা কি, দেখো, হয় খুব সহজ একটা কাজ। কি কাজ? লাইট এসে পড়লো, তোমার ফটো সিস্টেম 2 কে অ্যাক্টিভেট করলো, ফটো সিস্টেম 2 রেগে মেগে এত বেশি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, ইলেকট্রন ছেড়ে দিল।
ইলেকট্রন ছিটকে বেরিয়ে চলে গেল, খুব হায়ার স্টেটে চলে গেছে। সেই ইলেকট্রন আস্তে আস্তে ধীরে 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 তার এনার্জি রিলিজ করতে করতে আবার সে নিচের দিকে নামতে থাকবে, কিন্তু নামার সময় সে আর তার নিজের বাড়ি যাবে না, মানে ফটো সিস্টেম টুর কাছে যাবে না, চলে যাবে ফটো সিস্টেম ওয়ান এর কাছে। দেখো, ফটো সিস্টেম টু ইলেকট্রন ছাড়লো, প্রথমে সেই ইলেকট্রন একটা ক্যারিয়ারের কাছে গেল, তারপর আরেকটা ক্যারিয়ারের কাছে গেল, আরেকটা ক্যারিয়ারের কাছে গেল, আরেকটা ক্যারিয়ারের কাছে গেল, এইভাবে হাত বদল হতে হতে চলে এলো ফটো সিস্টেম ওয়ান এর কাছে। ফটো সিস্টেম ওয়ান তো ইলেকট্রন পেয়ে সে তো প্রচন্ড আনন্দিত, আনন্দে সেই ইলেকট্রনটাকে উপরের দিকে ছুড়ে দিয়েছে। এবার সে উপরের দিকে ছুড়ে দিল, সেই ইলেকট্রন চলে যাবে এফইএস বলে একজন ভদ্রলোকের কাছে, তারপর সেখান থেকে এফডি বলে একজন ভদ্রলোকের কাছে, ফিক্সড ডিপোজিট নয়, ফেরোডক্সিন। এবার এই ফেরোডক্সিন ফাইনালি ওই ইলেকট্রনটাকে নিয়ে আসল কাজের কাজটা করবে। তাহলে আরেকবার বলি, দুজনেই কিন্তু একসঙ্গে অ্যাক্টিভেট হয়েছে, কেন কেন কি কারণ, না 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ পেয়েছে, যে 680 বা তার থেকে কম যে কোনো ওয়েভলেন্থে এরা দুজনে একসঙ্গে হাত ধরাধরি করে হবে অ্যাক্টিভেট। সেটা হলে কি হবে, প্রথমে কাজ করে কে বলেছি, ফটো সিস্টেম টু প্রথমে কাজ শুরু করবে। বেচারা আবিষ্কার হয়েছিল পরে, সেই জন্য নামটা টু হয়ে গিয়েছে, কিন্তু কাজের দিক থেকে ও কিন্তু এগিয়ে। দেখো, লাইটটাকে নিয়ে ও প্রথম ইলেকট্রন রিলিজ করে দিল, সেই ইলেকট্রন ইন্টারমিডিয়েট ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে, এই যে এরা বসে রয়েছে ইন্টারমিডিয়েট ইলেকট্রন ক্যারিয়ার, তাদের মাধ্যমে প্রথমে কার কাছে এলো ইলেকট্রন, ফিওফাইটিন। দেখো, ও ছিটকে ছেড়ে দিয়েছে, সেই ইলেকট্রন আর ওর কাছে ফেরেনি, কিন্তু অন্য লোকের হাত ধরে ধরে অন্য লোকের বাড়িতেও চলে গেছে, সাংঘাতিক ব্যাপার। তাহলে ফিওফাইটিন, তারপরে গেল প্লাস্টোকুইনন, তারপর গেল সাইটোক্রোম B6F বলে এটাকে, তারপর যাবে প্লাস্টোসায়ানিন, এই করে করে চলে এসছে PS1 এর কাছে। PS1 এবার এই ইলেকট্রনটা পেয়ে বলছে, সে বলছে না আমিও প্রচন্ড এক্সাইটেড, বিনা পয়সায় এরকম বাড়িতে বসে বসে ইলেকট্রন পাওয়া যাচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তো সে এক্সাইটমেন্টের চোটে সে এটা করেছে কি, ইলেকট্রনটাকে ও উপরের দিকে ছুড়ে দিয়েছে। এইবার ও যখন উপরের দিকে ছুড়ে দিল, সেই ইলেকট্রন আবার ওদিকে না গিয়ে চলে গেল কোথায়, ওরও কিছু ক্যারিয়ার রয়েছে, সেই ক্যারিয়ার গুলোর নাম কি, এই যেমন এখানে ক্যারিয়ার বসে আছে এফইএস, তার থেকে গেল ফেরোডক্সিন, সেই ফেরোডক্সিন ইলেকট্রনটাকে নিয়েছে, করে নিয়ে কি করেছে তোমরা জানো, সে সাংঘাতিক ব্যাপার। দেখো, NADPH এটা খুব সাংঘাতিক একটা মলিকিউল, যেটা পরবর্তীকালে আমাকে শক্তি দেবে, এনার্জি দেবে, এনার্জিরই নামান্তর। ও কি করলো, আশপাশে যে ফ্রি এনএডিপি ছিল তাকে নিয়েছে, তার সঙ্গে একটা ইলেকট্রন জুড়েছে, আশপাশে যে ফ্রি হাইড্রোজেন অ্যাটম ছিল সেইটা একটা জুড়েছে। তাহলে ভালো করে বোঝো, এফডি কি করছে, প্রথমে NADP প্লাস একটা ইলেকট্রন, তাহলে NADP নেগেটিভ হয়ে গেল, প্লাস একটা হাইড্রোজেন অ্যাটম, তাহলে NADPH তৈরি হলো, আবার একটা ইলেকট্রন জুড়েছে, তাহলে NADPH আবার নেগেটিভ হয়ে গেল, তার সঙ্গে আবার একটা হাইড্রোজেন অ্যাটম, তাহলে NADPH প্লাস H প্লাস, এইরকম একটা অ্যাটম এই মলিকিউল ও তৈরি করে বসে রয়েছে। তাহলে NADPর সাথে স্টেপ বাই স্টেপ দুটো ইলেকট্রন জুড়লো, দুটো হাইড্রোজেন অ্যাটম জুড়লো, জুড়ে NADPH বানালো। এইবার প্রথমেই তোমাদের যে প্রশ্নটা করা উচিত, যে ইলেকট্রন NADPর সাথে জুড়ছে মেনে নিলাম, কিন্তু হাইড্রোজেন গুলো কোথা থেকে আসছে, এই যে হাইড্রোজেন অ্যাটম আপনি বলছেন কোথা থেকে নাকি জুড়ে দিচ্ছে NADPর সাথে, তারা এলো কোথা থেকে। দেখো, এখানেও খুব মজার একটা জিনিস আছে, এরকম মজা, PS1 যখন রেগে মেগে ইলেকট্রনটাকে ছেড়ে দিয়েছিল, ওর এত অনুশোচনা হয়েছিল যে দুখানা ইলেকট্রন আমার সাথে থাকতো, গল্প করতো, আমি আলো দেখে এক্সাইটেড হয়ে তাদেরকে ছেড়ে দিলাম, আর তারা অভিমান করে আমার বাড়ি ছেড়ে চলেও গেল, সে ফটো সিস্টেম ওয়ানের বাড়ি চলে গিয়েছে। এই দুঃখে PS2 সামনে দেখতে পাচ্ছে কয়েকটা জলের মলিকিউল ঘুরে বেড়াচ্ছিল, দুম করে গিয়ে জলটাকে ভেঙে জলের কাছ থেকে দুটো ইলেকট্রন তুলে নিয়ে নিজের অনুশোচনাটাকে কমিয়েছে। নিজে দুটো ইলেকট্রন ছেড়েছিল, জলকে ভেঙে জলের দুটো ইলেকট্রন নিজে নিয়ে নিয়েছে। এবার তুমি ভাবো, কোনো একটা মলিকিউলের ভেতরে যদি ইলেকট্রনটাকেই কেউ তুলে নিয়ে চলে আসে, তাহলে তার বন্ডিং আর থাকে, জল ভেঙে গিয়েছে, সে বলে এই কি ব্যাপার, তুমি তোমার বাড়ির ইলেকট্রনকে রেগে মেগে বাইরে পাঠিয়ে দিয়েছো বলে আমার বাড়ি থেকে ইলেকট্রন নিয়ে চলে যাবে, তা নিয়ে চলে গেছে, কি করা যাবে, জল এবার ভেঙে গিয়েছে, বিখার গেয়া। এবার
জল ভেঙে গিয়ে হাইড্রোজেনের অ্যাটম গুলো এদিক ওদিক ঘুরঘুর করছিল। তাহলে এইখানে H2O থেকে ইলেকট্রন PS2 নিয়ে নিল, ফলে H অ্যাটম ফ্রিলি এদিক ওদিক ঘুরঘুর করলো, আর সেই H অ্যাটমটাকেই এখানে কিন্তু FD নিয়ে কাজে লাগিয়ে ফেললো। দারুণ ব্যাপার না? তাহলে এইভাবে কিন্তু আমরা দেখছি জেড স্কিম পুরোটা কাজ করলো। ফাইনালি ফ্লোরোডক্সিন তাহলে কি করলো? হাইড্রোজেন জুড়লো। এবার এখান থেকে কিরকম ধরনের প্রশ্ন আসে, ঝপঝপ কোশ্চেন গুলো একটু বুঝে নিতে হবে, কারণ সবারই এখন ওই শিখিয়ে দিলাম সবকিছু হয়ে গেল, তাহলে কোশ্চেনটা কি আসবে, কাজের জিনিস বলুন, এতক্ষণ অনেক কিছু বলেছেন। দেখো, জল কে ভাঙে? ফটোসিস্টেম 2 না ফটোসিস্টেম 1? ফটোসিস্টেম 2 ভাঙে, এই তো এখানে বললাম, এই যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এবার সেই অনুশোচনায় জল সামনে বসেছিল, তাকে ভেঙে দিয়ে সেখান থেকে ইলেকট্রন তুলে নিয়েছে। সুতরাং জল ভাঙার মূল কারিগর কে? ফটোসিস্টেম 2 না ফটোসিস্টেম 1? তুমি ডেফিনেটলি বলবে ফটোসিস্টেম 2। এবার ঘুরিয়ে যদি প্রশ্নটা করা হয়, তাহলে অক্সিজেন মলিকিউল ফটোসিনথেসিসের মাধ্যমে যে রিলিজ হয়, সেটা রিলিজ করার মূল দায় কার? ডেফিনেটলি ফটোসিস্টেম 2। কি করে? জলকে ভেঙেছিল, হাইড্রোজেন অ্যাটম বেরিয়ে গেল, এবার পড়ে রইল কে? অক্সিজেনের অ্যাটম গুলো। এইবার এইরকম অক্সিজেনের দুটো অ্যাটম একসঙ্গে জুড়ে O2 তৈরি হলো, তবে সে বাইরে গেল। তাহলে এগুলো কার কাজ? না ফটোসিস্টেম 2 এর কাজ। এইবার যদি প্রশ্ন করে, বলো তো বাবা NADPH+H+ কে বানালো? তুমি তখন গালে হাত দিয়ে ভেবে ভেবে বললে যে এতগুলো ফটোসিস্টেম 2 বলেছি, ও তাহলে এটাও করে হয়তো। একেবারেই না। খেয়াল করে দেখো, ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন রিলিজ হলো, সেই ইলেকট্রন FeS তারপর FD হয়ে এখানে NADPH বানালো। সুতরাং NADPH বানানোর এই যে কাজটা, এই গুরু দায়িত্বটা কে পালন করছে? পালন করছে কিন্তু ফটোসিস্টেম 1। তাহলে এইবার যদি আমি জিজ্ঞেস করি, ইন্টারমিডিয়েট ইলেকট্রন ক্যারিয়ার গুলোর মধ্যে একদম প্রথম ইলেকট্রন ক্যারিয়ার যে PS2 এর কাছ থেকে ইলেকট্রন নেয়, তার নাম কি বলবে? তুমি তখন সঙ্গে সঙ্গে বলে দেবে ফিওফাইটিন, ফিওফাইটিন। এবার যদি বলি যে জেড স্কিমের ক্ষেত্রে PS2 এর ফার্স্ট ইলেকট্রন ক্যারিয়ার কে হবে, তখন তুমি বলবে FeS, এই যে বসে আছে। বোঝা গেল? তাহলে এই ধরনের প্রশ্ন এখানে আসবে। এবার এখানে একটা মজা আছে, এখনো মজা বাকি আছে, প্রতি মুহূর্তে মজা, শুধু খুঁজে নিতে হয় মজাগুলো। মজাটা কিরকম? এবার এতক্ষণ সব ঠিকঠাক চলছিল, হঠাৎ করে আলোটা হয়ে গেল চেঞ্জ। কিরকম আলো চেঞ্জ হয়ে গেল? না, এতক্ষণ আমি বলছিলাম যে 680 বা তার থেকে কম ওয়েভ লেন্থের লাইট পড়লে এই দুই ভাই একসঙ্গে অ্যাক্টিভেট হবে। যে মুহূর্তে 681 ওয়েভ লেন্থের লাইট পড়বে, ন্যানোমিটারের লাইট পড়বে, ফটোসিস্টেম 1 বলে ভাই, এই ফটোসিস্টেম 2 বলছে ভাই আমি চললাম, 681 ওয়েভ লেন্থের লাইট এসছে, তুই একা বুঝে নে। ফটোসিস্টেম 1 বলছে আরে আমি একাই এত বড় কাজ কি করে করবো, বলে আমি জানি না ভাই, ওয়েভ লেন্থ বেড়ে গেছে, আমার কিছু করার নেই। ফটোসিস্টেম 1 তখন কি করছে, যেহেতু ধরো 681 থেকে 700, যে 682, 685, হোয়াট এভার ইট ইজ, বা 700, যে কোনো একটা ওয়েভ লেন্থের লাইট পড়ছে, তখন কি করছে, আম, নিজে ইলেকট্রন রিলিজ করলো। দেখো তখন রিয়াকশনটা কিরকম হয়ে যায়, এই এই পার্টটা পুরো তখন কেটে বেরিয়ে গেল। নিজে ইলেকট্রন ছাড়বে, খুব ভালো কথা, সেই ইলেকট্রন অন্য সময় FeS এর কাছে যেত, এক্ষেত্রে তা হবে না। এক্ষেত্রে কি হবে, ও ইলেকট্রন ছাড়লো, সেই ইলেকট্রন আবার ঘুরে PQ এর কাছে আসবে, এসে সেই আগের পাথওয়ে ফলো করে সাইটোক্রোম B6 এ প্লাস্টোসায়ানিন, তারপর আবার PS1। তাহলে নিজের ইলেকট্রনই নিজের কাছে ঘুরঘুর করবে, ঘুরঘুর করবে, এরকম ভাবে ঘুরতে থাকবে। দেখো, নিজের ইলেকট্রন যেহেতু নিজের কাছে ফিরে চলে আসছে, একটা সাইক্লিক ওয়েতে ইলেকট্রন ঘুরছে, যার জিনিস তার বাড়িতেই চলে যাচ্ছে, সাইক্লিক পাথওয়ে। এইটাকেই বলা হচ্ছে সাইক্লিক পাথওয়ে জেড স্কিমের। তাহলে জেড স্কিমের সাইক্লিক পাথওয়ে কখন হবে? যখন কেবলমাত্র ফটোসিস্টেম 1 অ্যাক্টিভেট হবে। সেটা কোন সময়? যখন 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ থেকে বেশি লাইট, মানে বেশি ওয়েভলেন্থের লাইট এসে পড়বে, যখন কেবলমাত্র PS1 অ্যাক্টিভেট থাকবে। নন সাইক্লিক কখন? নর্মাল জেড স্কিমটাই তো নন সাইক্লিক, যেখানে আমরা দেখতে পাচ্ছি PS2 থেকে ইলেকট্রন বেরোচ্ছে, সে আর PS2 এর বাড়িতে যাচ্ছে না, চলে গেল PS1 এর বাড়িতে। কি করে রইলো সাইক্লিক? একেবারে সাইক্লিকের প্রসঙ্গ নেই, একজনের বাড়ি থেকে আসছে, অন্যজনের বাড়িতে চলে যাচ্ছে, মুশকিলের ব্যাপার। এবার এবার তুমি বলতে পারো যে PS1 নিজের ইলেকট্রন নিয়ে নিজেই লোফালুফি করছে, দাবিটা কি, এই করে পাচ্ছেটা কি, মজা? না মজা না, এটিপি। কিরকম এটিপি? নর্মালিও এই পাথওয়ে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হতো, তখন এখানে একটা ATP সিনথেসিস হতো।
সাইক্লিক পাথওয়েতে এরা সবাই ইনঅ্যাক্টিভেটেড, তাহলে এনএডিপিএইচ তৈরি হচ্ছে না, শুধুমাত্র এটিপি তৈরি হবে এই সাইক্লিক পাথওয়ের মাধ্যমে। হোয়ারএজ নন সাইক্লিকের ক্ষেত্রে এটিপিও তৈরি হচ্ছিল, এনএডিপিএইচ ও তৈরি হচ্ছিল। বোঝা গেল? তাহলে এই যে গল্পটা, এটা কিন্তু প্ল্যান্টদের ক্ষেত্রে খুব একটা সুখকর নয় যে সাইক্লিক পাথওয়ে করতে হচ্ছে, নন সাইক্লিক আগে করছিলাম, কি সুন্দর এটিপি এনএডিপিএইচ, মজাই মজা। কিন্তু কিছু করার নেই, সময় সব প্রত্যেকের সব সময় ভালো যায় না বা একই রকম যায় না। তো সেই ক্ষেত্রে ওদেরও যখন সময় পরিবর্তন হলো, তখন বললো যে বাবা এখন এনএডিপিএইচ বিলাসিতা, সামান্য বেঁচে পড়তে থাকার জন্য এটিপি টুকু যদি তৈরি করতে পারি সেই অনেক, তাই করছে, কিচ্ছু করার নেই। এবার দেখো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের বাই প্রোডাক্ট কি তৈরি হচ্ছে? অক্সিজেন তৈরি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে আর এনএডিপিএইচ তৈরি হচ্ছে। এদের মধ্যে বাই প্রোডাক্ট কিন্তু অক্সিজেন। কিরকম ভাবে তৈরি হয়েছিল বলেছিলাম কিন্তু, মনে আছে তো? মনে করো মনে করো, PS1 ইলেকট্রন ছেড়ে দিল, অনুশোচনা হলো, জল ভেঙে দিল, তার থেকে ইলেকট্রন তুলে নিল। জল ভেঙে দেওয়ার ফলে হাইড্রোজেন অ্যাটম গুলো যেমন ঘুরে বেড়ালো, অক্সিজেনের অ্যাটমও ফ্রি হয়ে গেল। এরকম দুটো অক্সিজেনের অ্যাটমকে জুড়ে অক্সিজেন তৈরি হয়ে গেল, বাইরে বেরিয়ে এলো। সেই অক্সিজেন নিয়ে আমরা শ্বাস প্রশ্বাস চালাচ্ছি, ভাগ্যিস ওরা ছাড়লো। এবার ওদের মেইন প্রোডাক্টটা কি? এটিপি আর এনএডিপিএইচ, এটাই হচ্ছে আসল জিনিস যেটা ডার্ক রিঅ্যাকশনে কাজে লাগে। এইবার একটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করো, যদি এইরকম একটা সিস্টেমের মধ্যে এনএডিপিএইচটা হঠাৎ করে তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, তখন কি হবে? ডার্ক রিঅ্যাকশন কাজ করবে না, এনার্জি এটিপি তৈরি হলো ঠিক আছে, কিন্তু এনএডিপিএইচ যেহেতু নেই, সেহেতু ডার্ক রিঅ্যাকশন কাজ হবে না এবং ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাবে। সুতরাং সাইক্লিক ফটোফসফোরাইলেশনে গাছ কোনো মতে ওই মরে মরে বেঁচে থাকার মতো একটা ব্যাপার আর কি, বুঝতে পেরেছো তো? ফটোসিনথেসিস প্রপারলি করতে পারে না, করবে কি করে? ডার্ক রিঅ্যাকশন করতেই পারছে না। এইবার আমরা ঢুকবো কিন্তু সেই জায়গায়, তার আগে একটু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ব্যাপারে একটু বুঝে নি, যে এটা আবার কি রকম ব্যাপার, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন কোথায় কি কাজ করছে। দেখো, PS2 PS1 দুজনে মিলে অ্যাক্টিভেট হলো 680 ন্যানোমিটারে, এই ইলেকট্রন ছাড়লো, ও ইলেকট্রন ধরলো। সেটাই এখানে একটু অন্যরকম ভাবে বলা আছে। আর এটা একটু দেখার চেষ্টা করো, এটা কি না, গ্রানার গায়ে কিন্তু PS2 আর PS1 দুজনে মিলে বসে থাকে, এটা খেয়াল করবে। আর এই যে ভদ্রলোক স্ট্রোমা ল্যামেলি, সেখানে কেবলমাত্র PS1 থাকে। তাহলে লাইট রিঅ্যাকশন প্রপারলি নন সাইক্লিক ওয়েতে জেড স্কিম কোথায় পারফর্ম হয়? তুমি বলবে গ্রানার গায়ে, কি আনন্দ। বোঝা গেল? এইবার আমরা দেখব কোন জায়গাটা না, ক্লোরোপ্লাস্টের মধ্যে কিরকম ভাবে এই জেড স্কিমটা হচ্ছে, সেটা একটু অন্যভাবে এবার দেখার চেষ্টা করব। কেন বলছি অন্যভাবে? খুব মজার জায়গা, কারণ ওদিকে এনএডিপিএইচ তৈরি হচ্ছে আমি তো বললামই, মাঝখানে একটা এটিপি তৈরি হচ্ছিল সেটাও বললাম, কিন্তু এর পরেও গাছেদের আসল এটিপি তৈরি করার ফান্ডাটা এখন আমরা শিখিনি। বাবা কাজ আছে। দেখো, এটিপি যদি তৈরি করতে না পারে, সে রান্না এমনি করবে? রান্না করতে শক্তি লাগে না, এনার্জি লাগে না, কারেন্সি লাগে না, সব লাগে। সুতরাং রান্না করার জন্য সে আগে থেকে কিছু এনার্জি ইনকাম করে নিচ্ছে, এবং সেটা কি করে করছে সেটা এবার বুঝবো। খুব মজা। আগের ছবিটা মনে আছে তো? একবার একটু দেখিয়ে দিই। এই যে, এটাকে মাথায় রাখো আর এই ছবিটা চোখে রাখো, বলছি 2 মিনিটে শিখে যাবে। কি কেস? PS2 PS1, লাইট পড়লো, PS2 ইলেকট্রন ছাড়লো, দিল PQ কে, সে দিল সাইটোক্রোম B6F কে, সে দিল প্লাস্টোসায়ানিন কে, চলে গেল PS1 এর কাছে। আগেই আমরা পড়েছি এটা, এবার এখানে একটু অন্যরকম ভাবে দেখছি, এইরকম ছবিটা আমরা দেখিনি। সেম কন্টেন্ট সেম রয়েছে। এইবার দেখো কি হচ্ছে, মাঝপথে এই PS2 সে কি করলো, এখানে আমি বলেছিলাম না জলকে ভাঙবে। দেখো, PS2 যে মুহূর্তে ইলেকট্রনকে ছেড়ে ফিওফাইটিনকে দিচ্ছে ইলেকট্রন, তখনও জলকে ভেঙে দিয়েছে, একটা অক্সিজেন মলিকিউল তৈরি হবে, আর এদিকে দুটো হাইড্রোজেন মলিকিউল তৈরি হবে। হাইড্রোজেন মলিকিউল এখানে জমে থাকছে, পরে কাজে লাগবে। জলকে ভাঙা হয়ে গিয়েছে। এই ভাঙার গল্পটাকে বলা হয় ফটোলাইসিস অফ হাইড্রোজেন, এই ওয়াটার। যদি বলে তাহলে জলকে ভাঙার জন্য কে দায়ী, ফটোসিস্টেম 1 না ফটোসিস্টেম 2? তুমি অম্লান বদনে বলে দেবে যে ফটোসিস্টেম 2 দায়ী, আবার কি? এরপর দেখো, ও যে জলটাকে ভাঙলো, সে তো ভেঙেছে, খুব ভালো কথা, ভেঙে নিজে ইলেকট্রনটা নিয়ে নিয়েছে, কিন্তু ওর ইলেকট্রনটা কাকে দিয়েছিল? ফিওফাইটিন, প্লাস্টোকুইনন। এবার এইখানে প্লাস্টোকুইনন একটা সাংঘাতিক কাজ করে।
এই প্লাস্টোকুইনন যখন দুটো ইলেকট্রন নিয়ে নেয় তখন ও এইদিকে এসে এদের এখান থেকে দুটো হাইড্রোজেন মলিকিউল ধার করে। দেখো ইলেকট্রন নিয়ে নিয়েছে মানে ডাবল নেগেটিভ, দুটো হাইড্রোজেন মলিকিউল যেগুলো হাইড্রোজেনের হাইড্রোজেন অ্যাটম, দুটো হাইড্রোজেন অ্যাটম যারা পজিটিভ হয়ে রয়েছে তাদেরকে খুব সহজেই নিজের সাথে বাইন্ড করতে পারবে। সেটাকে নিজের সাথে বাইন্ড করে কিসে পরিণত হয়, PQH2। এবার সেই PQH2 নিচের দিকে আসবে, এসে ওই হাইড্রোজেন অ্যাটম গুলোকে ছেড়ে দেবে, দুটো হাইড্রোজেন অ্যাটম রিলিজ করে দিল। তাহলে দেখো এ কিন্তু ইলেকট্রনটাকে নিয়ে মাঝখানে নিজের একটা কাজ সেরে নিচ্ছে, কি না এদিক থেকে দুটো হাইড্রোজেন অ্যাটমকে ধরছে, ধরে এনে এখানে এনে ছেড়ে দিচ্ছে হাইড্রোজেন অ্যাটমকে। ছাড়লো, কেন ছাড়ছে কি জন্য সেসব পরে বলছি। ছাড়লো, তারপর নিজের ইলেকট্রনটা আবার খানিকক্ষণ পরে সাইটোক্রোমকে দিয়ে দিল। সাইটোক্রোম মাঝখানে একটা এটিপি তৈরি করে নিল। সেই যে তখন বলছিলাম না নন সাইক্লিক পাথওয়ের ক্ষেত্রে একটা ইলেকট্রন তৈরি হয়, সেটা কে তৈরি করে, এই বাটা সাইটোক্রোম। সে একটা এটিপি তৈরি করে নিল মাঝপথে, সেও তার কাজ ছেড়ে নিল। সবাই কিন্তু ইলেকট্রন ট্রান্সফার করতে করতে যে যার নিজের কাজ সেরে নিচ্ছে। তারপর দেখো প্লাস্টোসায়ানিনের কাছে গেল, PS1 এর কাছে গেল, PS1 কি করলো, এফডি, তারপর ফেরোডক্সিন রিডাক্টেজ বলে একজন এনজাইম আছে, তার হেল্প নিয়ে কি করলো, ওই যে আগেই তোমাদের বলেছি এনএডিপির সাথে দুটো হাইড্রোজেন অ্যাটম আর দুটো ইলেকট্রন একসঙ্গে জুড়লো, জুড়ে এনএডিপি এইচ বানালো। তা আসলে এটার পুরো মানে ক্লারিফিকেশনটা হচ্ছে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস, কারণ দুটো হাইড্রোজেন অ্যাটম রয়েছে আর তার সঙ্গে কি রয়েছে না দুটো ইলেকট্রন রয়েছে। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে জায়গাটা সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা। স্ট্রোমা মানে এই বাইরের এলাকাটা হলো, আর এর ভেতরটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা। এদের প্রত্যেকের ইন্টেনশন হচ্ছে যে কোনো ভাবে ক্লোরোপ্লাস্টের এই যে স্ট্রোমাল রিজিয়ান আছে সেই স্ট্রোমাল রিজিয়ান থেকে কি করা না হাইড্রোজেন অ্যাটমকে কমিয়ে দেওয়া। কিভাবে কমাচ্ছে তুমি দেখো, খেয়াল করে দেখো, পিকিউ দুটো হাইড্রোজেন অ্যাটম ধরে এনে ভেতরে এনে ছেড়ে দিয়েছিল, এখানে এনএডিপির সাথে দুটো করে হাইড্রোজেন অ্যাটম জুড়ে দিচ্ছে। তাহলে এই করে করে এই জায়গার হাইড্রোজেন অ্যাটম কমে যাবে তো না, কোন জায়গার বাড়বে, এখানে বাড়বে। তুমি প্রশ্ন করবে এখানে বাড়ছে কেন, দেখো জলকে ভাঙছে, দুটো হাইড্রোজেন অ্যাটম এমনি বেড়ে গেল। পিকিউ বাইরে থেকে হাইড্রোজেন অ্যাটম ধরে আনছে, ধরে এনে এখানে এনে ছেড়ে দিচ্ছে, হাইড্রোজেন অ্যাটম বেড়ে গেল। তাহলে এই জায়গায় হাইড্রোজেন অ্যাটম বেড়ে যাবে। তাহলে একটা দিকে হাইড্রোজেন অ্যাটম বাড়িয়ে নেওয়া হচ্ছে, আর একটা দিকে হাইড্রোজেন অ্যাটম কমে যাচ্ছে। এই যে ব্যাপারটা তৈরি হলো কি না একটা প্রোটন গ্র্যাডিয়েন্ট। গ্র্যাডিয়েন্ট মানে যে একদিকে খুব বেশি কোন একটা জিনিস এবং সেই সেম জিনিস উল্টো দিকে খুব কম। পাঁচিলের এপারে প্রোটনের সংখ্যা বেশি, হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা বেশি। দেখো হাইড্রোজেন অ্যাটমটাকে আমরা এখানে প্রোটন বলি, তো তার সংখ্যা একটা সাইডে বেশি, ঠিক পাঁচিলের অপর প্রান্তে তার অভাব। তার ফলে কি হবে, এদিকে যে পজিটিভ অ্যাটমস গুলো রয়েছে বা হাইড্রোজেন অ্যাটমস রয়েছে বা প্রোটন অ্যাটমস গুলো রয়েছে, তারা নিজেরা নিজেদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স তৈরি করবে। দুজনেই যেহেতু পজিটিভ, তাই জন্য নিজেদের মধ্যে একটা তাদের বিকর্ষণ তৈরি হচ্ছে, একটা রিপালসিভ ফোর্স তাদের মধ্যে জেনারেট হচ্ছে। উল্টো দিকে যেহেতু এই সাইডে আমি বলছি হাইড্রোজেন অ্যাটমের সংখ্যা খুব কম, তাহলে ওখান থেকে প্রচন্ড ফোর্সে এইদিকে হাইড্রোজেন অ্যাটমে চলে আসার একটা প্রবণতাও কিন্তু প্রচন্ড রকম ভাবে দেখা যাবে। তুমি একটা বাঁধ দিয়েছো, বাঁধ, ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ, ব্যারেজের এক পাশে প্রচুর জল রেখেছো, প্রচুর জল, আর এক পাশে একদম জল নেই, পুরো শুকনো। তাহলে ব্যারেজের উপরে একটা বিশাল চাপ প্রয়োগ হবে, জল চেষ্টা করবে যে কোনো ভাবে ব্যারেজ ভেঙে এদিকে চলে আসা। এই চাপটাকে তুমি কাজে লাগাবে, খুব বুদ্ধি করে কাজে লাগাচ্ছ কিন্তু, এবং চাপটা তৈরিও করেছো খুব বুদ্ধি ভাবে, মানে বুদ্ধিযুক্ত ভাবে। কি করছো তুমি না, ব্যারেজ যেমন বানানো হয় আমরা জানো যে ব্যারেজে ওরকম জলটাকে ধরে রেখে একটা জায়গা থেকে আমরা একটা লক গেট খুলে দিই, সেখান থেকে প্রচন্ড ফোর্সে জল আসতে শুরু করে, আর সেই জলটা যে ফোর্সে বেরোচ্ছে যেখান থেকে সেই সামনে আমরা একটা টারবাইন লাগিয়ে দিই। টারবাইন কি করবে, ঘুরবে, ডায়নামো থাকে, তো ও ঘুরছে আর ইলেকট্রিক তৈরি হচ্ছে, ইলেকট্রিসিটি আমরা জেনারেট করতে পারছি এইভাবে, তাই না। এখানেও পুরো সেম টু সেম সেম কাজ করা হয়। তাহলে এই তোমাদের বাঁধ, বাঁধের এই প্রান্তে জল নেই, সরি হাইড্রোজেন অ্যাটম নেই, এই প্রান্তে প্রচুর হাইড্রোজেন অ্যাটম, তাহলে এদিকের হাইড্রোজেন অ্যাটম চাইবে বাঁধ ভেঙে ওদিকে চলে যেতে, যেতে দেওয়া হবে, হবে না যে তা নয়, এইখানে একটা লক গেট ওপেন করে দেওয়া হবে। এই লক গেটটা একটা অদ্ভুত লক গেট, তার সামনে একটা টারবাইন লাগানো আছে। এই দেখো টারবাইন, যত হাইড্রোজেন অ্যাটম রিলিজ হবে, আরে দাঁড়াও, যত হাইড্রোজেন অ্যাটম রিলিজ হবে তত এই টারবাইনটা সামনে ঘুরতে আরম্ভ করবে।
প্রত্যেক 3টে হাইড্রোজেন অ্যাটম যখন এখান থেকে পাস থ্রু করবে, এইটা রোটেট করবে এবং তার এগেনস্টে একটা করে এটিপি তৈরি করবে। এই জিনিসটাকে বলা হয় কেমো অসমোটিক হাইপোথেসিস। ফটো রেসপিরেশনের একটা পার্ট, যে রেসপিরেশনে লাইট রিয়াকশনে শুধু যে এনএডিপিএইচ আর এটিপি তৈরি, মানে এনএডিপিএইচ আর অক্সিজেন তৈরি হচ্ছে তা নয়, প্রচুর পরিমাণে এটিপি তৈরি করা হচ্ছে। তাহলে এটিপি তৈরি করার দুটো জায়গা আছে কিন্তু, কি কি না, সাইটোক্রোম বি6এফ সে একটা এটিপি তৈরি করে, সেটা নমিনাল, প্রত্যেকটা বার ইলেকট্রন পাস থ্রু করার সময় সে একটা এটিপি তৈরি করে, কিন্তু হিউজ অ্যামাউন্টের এটিপি তৈরি হয় এইখানে কেমো অসমোটিক হাইপোথিসিসের মাধ্যমে। তাহলে এখানে তোমরা জানতে পারলে হোয়াট ইজ কেমো অসমোটিক হাইপোথিসিস এবং সে কিভাবে কাজ করছে। একটু সামারি করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করা যাক। প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার মানে ফটো সিস্টেম 2 লাইট পেলো, ইলেকট্রন ছাড়লো, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছিল। সেই ইলেকট্রন ফটো সিস্টেম 2 এর যে ইলেকট্রন অ্যাকসেপ্টার, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, সে লুফে নিয়েছে। কি করলো, কে নিল লুফে? না দেখো, ফিওফাইটিন সে নিল, এই যে আমাদের এখানেই রয়েছে, দেখতে পাবে তোমরা, এই যে ফিওফাইটিন। তাহলে ফিওফাইটিন ওই ইলেকট্রনটাকে নিল, তারপর সে কাকে দিল? সে প্লাস্টোকুইননকে দিল। প্লাস্টোকুইনন সে আবার হাইড্রোজেন অ্যাটমের একটা মাফিয়া চক্র চালায়। উড়িয়ে বাপরে, বর্ডারে এদিক থেকে হাইড্রোজেন অ্যাটম ধরে, ওদিকে নিয়ে গিয়ে হাইড্রোজেন অ্যাটম ছেড়ে দেয়। সে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন ক্যারিয়ারের মতো কাজ করলো, যতক্ষণ দুটো ইলেকট্রন নিজের কাছে ছিল ওই ইলেকট্রনকে ভাঙিয়ে দুটো হাইড্রোজেন ওদিক থেকে ভুলিয়ে ভালিয়ে ধরলো, ধরে এদিকে এনে হাইড্রোজেন ছেড়ে দিল। তাহলে হাইড্রোজেন ক্যারিয়ারের কাজ করলো। এই যে পিকিউ কম্বাইন্ড উইথ টু ইলেকট্রন, এবং ফ্রম আউটার সাইড অফ লুমেন, লুমেনের উল্টো সাইড থেকে দুটো হাইড্রোজেন অ্যাটম ও ধরে নিয়েছে, ধরে নিয়ে পিকিউ এইচ2 তে নিজেকে চেঞ্জ করেছে, করে এবার লুমেনের ভেতরে এসে চুপি চুপি দুটো হাইড্রোজেন অ্যাটমকে বের করে দিয়েছে, যা চলে যা। বর্ডারের ওদিক থেকে লোক ধরলো, ধরে এদিকে এনে ছেড়ে দিল, এই হচ্ছে ওর কারবার। এইবার পিকিউএইচ2 এলো ইনসাইড লুমেন, দুটো হাইড্রোজেন অ্যাটম লুমেনের ভেতরে ছেড়ে দিল, আর নিজে যে বাকি দুটো ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন আবার সাইটোক্রোম বি6এফ কে দিয়ে দিয়েছে। সাইটোক্রোম বি6এফ তো এসব নিয়ে কোনো ঝামেলা নেই, ও ইলেকট্রন নিয়েছে, এটিপি ফেটিপি তৈরি করবে খুব বেশি হলে একখানা, তারপর প্লাস্টোসায়ানিনকে ইলেকট্রন পাস করে দেবে, প্লাস্টোসায়ানিন নিয়ে যাবে ফটোসিস্টেম 1 এর কাছে, ফটোসিস্টেম 1 সেই দেখে আবার উত্তেজিত হয়ে গিয়ে নিজের ইলেকট্রনটাকে ছেড়ে দেবে, সেই ইলেকট্রন লুফে নেবে ফটোসিস্টেম 1 এর কাছ থেকে এফইএস, এফইএস এর কাছ থেকে নেবে এফডি, এই এফডি এর কাছে রয়েছে ফেরোডক্সিন রিডাকটেজ এনজাইম, যে ফাইনালি এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করবে। এইবার তোমাকে প্রশ্ন করা হবে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার অফ ফটোসিস্টেম 2, তুমি উত্তর দাও, আমি কি জানি। আবার প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার অফ ফটোসিস্টেম 1, এই যে, আর ফটোসিস্টেম 2 এর ক্ষেত্রে এই যে থিওফাইটিন, বোঝা গেল? আচ্ছা, কে জল ভাঙছে, কে অক্সিজেন তৈরি করছে, কে এনএডিপিএইচ তৈরি করছে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আমরা তার উত্তরগুলো এখান থেকে করতে পারলাম। এরপরে লাইট রিয়াকশন ডার্ক রিয়াকশন একদম চোখের সামনে দেখবো, চোখের সামনে হচ্ছে লাইট রিয়াকশন ডার্ক রিয়াকশন, এতক্ষণ ধরে লাইট রিয়াকশন হলো, এরপরে ডার্ক দেখবো। লাইট রিয়াকশনে হয়েছেটা কি, হয়েছে কি, পাতি তিনটে জিনিস তৈরি হয়েছে, এনএডিপিএইচ তৈরি হয়েছে, জল ভেঙে তুমি অক্সিজেন বানিয়েছো, আর ওদিকে তৈরি হয়েছে এটিপি। এইবার ডার্ক রিয়াকশনে কি হবে ভালো করে দেখো, এতক্ষণ কিন্তু গ্রানাতে হচ্ছিল, এবার স্ট্রোমাতে কি হবে, তুমি কার্বন ডাই অক্সাইডটাকে নেবে বাজার থেকে, ডার্ক রিয়াকশনে পাতি কি হয় 2 সেকেন্ডে বুঝিয়ে দিচ্ছি, দেখো, বাজার থেকে কার্বন ডাই অক্সাইড নিলে, তোমার কাছে আর ইউবিপি বলে একজন জিনিস ছিল, তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড জুড়ে দিলে, জুড়ে দিয়ে একটা নতুন জিনিস বানালে যার নাম হচ্ছে পিজিএ, সেই পিজিএ থেকে আরেকটা জিনিস বানালে ট্রায়োস ফসফেট, আর সেই ট্রায়োস ফসফেটের একটা পার্ট হচ্ছে গ্লুকোজ, আর এই একটা পার্ট বললাম, আর বাকি পার্টটা আবার আর ইউবিপি তে চেঞ্জ হয়ে যাবে। খুব মজার জিনিস, আবার বলছি, ডার্ক রিয়াকশনে কি হয়, লাইট রিয়াকশনে কি বানিয়েছি, এনএডিপিএইচ বানিয়েছি আর এটিপি বানিয়েছি, এটাই আমার ডার্ক রিয়াকশনে একমাত্র কাজে লাগবে, আর কিচ্ছু না। ডার্ক রিয়াকশনে কি করব, বাজার থেকে কার্বন ডাই অক্সাইড নেব, কাঁচামাল, সেই কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আমার নিজের মধ্যে কি আছে, আর ইউবিপি আছে, তার সঙ্গে বাইন্ড করে দিলাম, বাইন্ড করে দিলে যে নতুন জিনিসটা তৈরি হবে তার নাম কি, পিজিএ, সেই পিজিএ কে চেঞ্জ করে দেবো ট্রায়োস ফসফেট মানে টিপি তে, সেই ট্রায়োস ফসফেটের একটা পার্ট করে দেবে গ্লুকোজ,
আর বাকি ট্রায়োস ফসফেটটা ফিরিয়ে নিয়ে গিয়ে আমি আবার আরইউবি বানিয়ে ফেলবো। দেখো এইটাই এখানে লেখা আছে। পৃথিবীর সব থেকে ভালো নোটস, পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ নোটস, পৃথিবীর সব থেকে কার্যকরী নোটস, ব্লা 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 ব্লা, বা আরো কয়েকটা লাইন যদি এরকম ভাবে লেখা যায়, তারপরে অনেক মানুষ বলে আমার নোটস কিনুন, এই করুন ওই করুন। না, নিজের নোটস। এর থেকে ভালো নোটস পৃথিবীতে আর কিছু হয় না। কিন্তু বিভিন্ন বাণিজ্যিক কারণে আমরা যারা এই পেশার মধ্যে রয়েছি তারা আমরা বলি যে আমার নোটস সব থেকে ভালো, আমার নোটস কেনো, যোগাযোগ করো, ইত্যাদি ইত্যাদি। তুমি যদি এই কথাটা বুঝে এরকম সুন্দর করে নিজে বানিয়ে নিতে পারো, তার থেকে ভালো পৃথিবীতে আর কিচ্ছু নেই, হতেই পারে না, কোনোদিন ছিলও না, ভবিষ্যতেও থাকবে না। দেখো কি লিখলে, কার্বন ডার্ক রিয়াকশনে কি হয়, কার্বন ডাই অক্সাইড এলো আরইউবির সাথে জুড়লো, পিজিএ তৈরি করলো, তার সঙ্গে ট্রাইস ফসফেট হলো, সেই ট্রাইস ফসফেট পুনরায় আরইউবিতে পরিণত হবে, আর এই ট্রাইস ফসফেটের একটা পার্ট গ্লুকোজ বানাবে। আচ্ছা, তোমার এবার মনে প্রশ্ন আসবে যে আচ্ছা লাইট রিয়াকশনে আমি ওই যে এটিপি এনএডিপিএইচ বানালাম সেগুলোর কি হলো? দেখো এই যে কাজে লেগেছে, এই যে এনএডিপিএইচ পিজিএ থেকে ট্রায়োস ফসফেট বানাচ্ছে যে রিডাকশনাল ডিভিশনে, সেখানে এনএডিপিএইচ কাজে লেগেছে, এই জন্যই তো আমি লাইট রিয়াকশন এনএডিপিএইচ বানিয়েছিলাম। আর এইটাই সেই কারণ যার জন্য লাইট রিয়াকশন বন্ধ হয়ে গেলে একটু পরে ডার্ক রিয়াকশন বন্ধ হয়ে যাবে। ইন ডিটেলস এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে রাদার নিটে তোমার কোশ্চেন দেওয়া যেতে পারে অ্যাসারশন রিজন করে, যে লাইট রিয়াকশন বন্ধ হয়ে গেলে ডার্ক রিয়াকশন বন্ধ হয়ে যাচ্ছে, বুঝলাম। আরো ডিটেলসে যদি যাই, দেখলাম লাইট রিয়াকশন বন্ধ হয়ে গেলে এনএডিপিএইচ তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, এটিপি তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। আর এনএডিপিএইচ আর এটিপির অভাবে এটিপি তাও আমি ছেড়ে দিতে পারবো, কারণ ধরো তুমি যদি সাইক্লিক ফটোফসফোরাইলেশন করো, সেখানে কিন্তু তুমি এটিপি পাচ্ছ, এনএডিপিএইচ পাচ্ছ না। তাহলে যদি আমি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনকে একটা মুহূর্তের জন্য বন্ধ করি, ডার্ক রিয়াকশন বন্ধ হয়ে যাবে। কেন বলো তো? কারণ এনএডিপিএইচ তৈরি হচ্ছে না। তাহলে এনএডিপিএইচ এর অভাবের জন্য ডার্ক রিয়াকশন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, কারণ লাইট রিয়াকশনের নন সাইক্লিক লাইট রিয়াকশনে, সাইক্লিক করে দিলে আবার গন্ডগোল হয়ে যাবে, কিন্তু নন সাইক্লিক লাইট রিয়াকশনের মাধ্যমে এনএডিপিএইচ প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, উৎপাদন বন্ধ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝতে পারলাম। এবার ওই ইলেকট্রনের একটা, এই কার্বনের সংখ্যার একটা গল্প আছে, একটু বলে দিই। কার্বন ডাই অক্সাইডে একটা কার্বন, আরইউবিপির মধ্যে 5টা কার্বন, 1+5 কত হয়? 6 হয় স্যার। তাই 6 কোথায় গেল? না পিজিএ তৈরি করেছে দুটো, প্রতিটা পিজিএ 3 কার্বন করে, তাহলে দুটো পিজিএ তৈরি করলো মানে 6 কার্বন। স্যার মিললো? হ্যাঁ স্যার মিললো। তারপর সেখান থেকে দুটো ট্রায়োস ফসফেট তৈরি করলো, প্রতিটা ট্রায়োস ফসফেট 3 কার্বন করে, তাহলে টোটাল কত কার্বন? না স্যার 6 কার্বন। খুব ভালো কথা। এইবার এই যে ট্রায়োস ফসফেট তৈরি হয়েছে, ভেবে দেখো ট্রায়োস ফসফেটের একটা পার্ট আমি বলছি গ্লুকোজ তৈরি করে। একটা গ্লুকোজের মধ্যে কতগুলো কার্বন রয়েছে? 6টা কার্বন রয়েছে, C6H12O6। তাহলে ট্রায়োস ফসফেটের অ্যাটলিস্ট 6খানা কার্বন বিশিষ্ট ট্রায়োস ফসফেট, মানে প্রতিটা ট্রায়োস ফসফেট তো 3টে করে কার্বন নিয়ে তৈরি হয়, তাহলে তুমি বুঝতেই পারছো অ্যাটলিস্ট দুটো ট্রায়োস ফসফেট আমার লাগবে, তাই নয় কি? তোমরা নিজেরাই চিন্তা করে দেখো না। তারা গ্লুকোজটাকে বানাবে, আর বাকি ট্রায়োস ফসফেট সে চলে যাবে আরইউবিপি বানাতে। এবার তোমার মনে প্রশ্ন হবে, স্যার দুটো ট্রায়োস ফসফেট যদি গ্লুকোজ বানিয়ে দেয়, তাহলে আর বাকি আরইউবিপি পড়ে থাকছে কোথায়? বোঝাবো, কোনো চিন্তা নেই। এই পর্যন্ত আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। 5 কার্বন, একটা কার্বন যোগ হয়ে 6 কার্বন, সেই 6 কার্বন কন্টিনিউ হচ্ছে, আবার এইখান থেকে একটা বেরিয়ে চলে গেল, এবার এখানে আবার 5 কার্বনে আমরা ফিরে আসছি। কিভাবে এই গল্প হচ্ছে পুরোটা আমরা ডিটেলসে বুঝবো, তার আগে এই ডায়াগ্রামটা দেখে নাও। লাইট অ্যান্ড ডার্ক রিয়াকশন পুরোটা একসঙ্গে, গ্রানার মধ্যে লাইট রিয়াকশন হচ্ছে, ফটোসিস্টেম 2 ফটোসিস্টেম 1, ইলেকট্রন ছাড়লো, ইলেকট্রনের কাছে এলো, সেই ইলেকট্রন ও নিয়ে কি করলো? এনএডিপি থেকে এনএডিপিএইচ বানালো। হাইড্রোজেন মলিকিউল গুলো এর মধ্যে জমছিল, এর মধ্যে জমছিল, সেই হাইড্রোজেন মলিকিউল ভেতরে জমিয়ে কি করলো? এখান থেকে ছেড়ে দিয়েছে, ছাড়ার ফলে কি তৈরি হচ্ছে? এইখানে এটিপি তৈরি হচ্ছে, সেই এটিপিটাকেও আমি কাজে লাগালাম, আর এই এনএডিপিএইচ টাকেও কাজে লাগালাম। দুটোকে কাজে লাগিয়ে কি করেছি? ডার্ক রিয়াকশন করছি। আর এই মাঝখানে জলটাকে ভেঙে দিয়েছিলাম, মনে আছে? ফটোসিস্টেম 2 সেই জল ভেঙে দিয়ে অক্সিজেন পেয়েছিল, অক্সিজেন বাইরে ছেড়ে দিল। এদিকে দেখো কার্বন ডাই অক্সাইড নিল, ডার্ক রিয়াকশন করছি, কার্বন ডাই অক্সাইড নেওয়া হলো, আরইউবিপির সাথে কার্বন ডাই অক্সাইড বাইন্ড করলো, করে পিজিএ তৈরি করলো, সে ট্রায়োস ফসফেট তৈরি করলো এনএডিপিএইচ আর এটিপি শক্তি নিয়ে, সেই ট্রায়োস ফসফেট আবার রিজেনারেট হয়ে আরইউবিপি তে পরিণত হয়ে গেল। এটা এরকম ভাবে সাইক্লিক ওয়েতে চলতে থাকছে।
মাঝখানে এই ট্রায়াস ফসফেটের একটা পার্ট নিয়ে আমি গ্লুকোজ বানাচ্ছি। এই গ্লুকোজ দুটো ভাবে আমি স্টোর করে রাখতে পারি, একটা হচ্ছে সুক্রোজ আর একটা হচ্ছে স্টার্চ। এটা হচ্ছে সালোক সংশ্লেষে যাবতীয় যা কিছু হয় তার একটাই ডায়াগ্রামের মধ্যে, একটাই চার্টের মধ্যে পুরো জিনিসটা। স্ক্রিনশট তুলে নিতে পারো, স্ক্রিনশট তুলে নিয়ে নিজেরা এটা এঁকে নাও। এটা যদি কেউ বুঝে নেয়, গোটা সালোক সংশ্লেষ আর একটা ইঞ্চিও পড়ে থাকবে না যেটা তার বোঝা নেই বা যেটা তার বুঝতে অসুবিধা হবে। বোঝা গেল আশা করি, প্রত্যেকটা জিনিস আমরা এখানে বুঝলাম। নেক্সট, ডার্ক রিয়াকশনের একটু ইন্টারনাল স্টাডি করব হু হু করে, কিরকম ব্যাপার। আসল জায়গাটা বুঝে গিয়েছি যে ডার্ক রিয়াকশন ডার্কে হয় না, সেটা একটা মিসনোমার। এসব আমরা অনেকদিন আগে জেনে গিয়েছি, এখন আমাদের জানার প্রয়োজন নেই। ডেফিনেটলি ডার্কে হবে না, লাইটেই হবে, কারণ লাইটে না হলে লাইট রিয়াকশনের মাধ্যমে যে এনএডিপিএইচ আর এটিপি তৈরি হচ্ছে সেটা পাবে কোত্থেকে? আর এনএডিপিএইচ এটিপি না পেলে ডার্ক রিয়াকশন সম্ভব নয়। এইবার দেখো, মিসনোমার সেসব আমরা বুঝে গিয়েছি, এনএডিপিএইচ এটিপি লাগবে সেসব আমরা জেনে গিয়েছি। প্রুফ কি না লাইট রিয়াকশন বন্ধ করলে ডার্ক রিয়াকশন বন্ধ হয়ে গিয়েছে, খুব ভালো কথা। এবার এই প্রুফের একটা জিনিস আমি পরীক্ষার সময়ও দেখতে পাই, বাচ্চাগুলোকে পরীক্ষা নিচ্ছি, এই তুই দেখছিস না তো পাশের খাতা? না না দেখছি না। নিজেতে পড়ে লিখছিস তো? হ্যাঁ হ্যাঁ নিজে পড়ে লিখছি, সব ঠিক আছে। এইবার কোনো কারণে যে সোর্স যেখান থেকে ট্রান্সফার হচ্ছে আর কি, মানে যার দেখে দেখে সবাই লিখছে, তাকে ওখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়ে দিলাম। এই রে মুশকিল হয়ে গেছে স্যার, আর তো মনে পড়ছে না। তো এখানেও সেই একই ব্যাপার। ডার্ক রিয়াকশন হচ্ছে খুব ভালো, কিন্তু পুরোপুরিও লাইট রিয়াকশনের উপর ডিপেন্ডেন্ট। যে মুহূর্তে লাইট রিয়াকশন বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডার্ক রিয়াকশনও বন্ধ হয়ে গেল। আহ কেলভিন আবিষ্কার করলেন, সে অ্যালগির উপর আবিষ্কার করলো রেডিও কার্বন C14 মলিকিউল লাগিয়ে, যে সেই C14 মলিকিউলটা কোন কোন পাথওয়ের মধ্যে দিয়ে পাস করছে সেই দেখে উনি এইসব আবিষ্কার করলেন, সেসব বুঝলাম। এবার আমাকে একটা কথা বলো, কার্বন ডাই অক্সাইডের সংবন্ধন করা মানে বাতাসে যে রাসায়নিক কার্বন ডাই অক্সাইড রয়েছে বা ভৌত বাতাসে রয়েছে, সেটা তো কোনো আহ, জীবের বা জৈবিক জিনিস না। সেই কার্বন ডাই অক্সাইডকে পৃথিবীর প্রথম একটা অর্গানিজম তারা নিল নিজের দেহের মধ্যে, নিয়ে সেটাকে জৈব রাসায়নিক কোন একটা কম্পোনেন্টে পরিণত করলো। এরকম একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট স্টেপ চলছে এই ক্ষেত্রে। ডার্ক রিয়াকশনের ক্ষেত্রে কি হলো, বাতাসের কার্বন ডাই অক্সাইড নিল, আমি কারোর সঙ্গে একটা বাইন্ড করালাম, তৈরি করলাম একটা 3 কার্বন যুক্ত যৌগ। বিজ্ঞানীরা এই জিনিসটা আবিষ্কার করে ফেলেছিল যে 3 কার্বন যুক্ত একটা যৌগ যার নাম হচ্ছে পিজিএ, ফসফোগ্লিসারাইলডিহাইড, কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে তৈরি হচ্ছে। স্বভাবতই কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বন, পিজি এর মধ্যে 3টে কার্বন, তাহলে মাঝখানে রইল পড়ে 2। তাহলে মাঝখানে যে জিজ্ঞাসার চিহ্ন যে জায়গাটা, সেখানে নিশ্চয়ই 2 কার্বন বিশিষ্ট কোনো মৌল থাকবে বা যৌগ থাকবে। বহু বছর গবেষণা করছে, খুঁজে আর পাওয়া যাচ্ছে না, খুঁজে আর পাওয়া যাচ্ছে না, 2 কার্বন বিশিষ্ট যৌগ তো কেউ খুঁজেই পাচ্ছে না। অবশেষে জানা গেল যে কোনো 2 কার্বন বিশিষ্ট যৌগ ওখানে থাকেই না। লোকজন বলে ইয়ার কি হচ্ছে নাকি, একের সঙ্গে 2 যোগ করলে তবেই তো 3 হবে না, একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। মাঝখানে যে যৌগটা ছিল সে একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ, একের সাথে 5 যোগ হচ্ছিল, আর একের সাথে 5 যোগ হয়ে তৈরি হচ্ছে 6, 6 কার্বন বিশিষ্ট দুটো পিজিএ তৈরি হচ্ছে, প্রতিটা পিজিএ 3টে করে কার্বন। এটাই যা এই জায়গাটাতেই বিজ্ঞানীদের দীর্ঘদিন সময় নষ্ট হয়েছে, ভাবছেন যে 2 কার্বন বিশিষ্ট যৌগই খুঁজে পাচ্ছি না। ফাইনালি ডিসকভার করা গেল যে আরইউবিপি সেই যৌগ। বোঝা গেল। এরপরে কিছু কিছু গাছ আছে যারা, আচ্ছা এখানে বলি, যেহেতু প্রথম স্থায়ী যৌগটা 3 কার্বন বিশিষ্ট পিজিএ, তাই জন্য এই যে পুরো সাইকেলটা এখানে C3 সাইকেল বলা হয়। 3টে কার্বন তৈরি হচ্ছে, মানে 3টে কার্বন রয়েছে বলে। আবার কিছু গাছ প্রথম স্থায়ী যৌগ তৈরি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যার 4টে কার্বন রয়েছে, তখন আবার সেই গাছগুলোকে C4 সাইকেল বলে। তারা যে সাইকেল দিয়ে এই গাছটা মানে ফটোসিনথেসিস করছে, আর গাছগুলোরও নাম হয়ে গেছে C4 প্ল্যান্ট। উল্টো দিকে নর্মাল গাছগুলোর নাম আমরা কি দিয়েছি, C3 প্ল্যান্ট। ভালো ব্যাপার, কোনো সমস্যা নেই, বুঝতেও কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল প্রথম স্থায়ী যৌগ যদি 3 কার্বন বিশিষ্ট হয় C3 প্ল্যান্ট, 4 কার্বন বিশিষ্ট কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, C4 সাইকেল। খুব ভালো কথা। এইবার একটু বোঝা যাক ডার্ক রিয়াকশনের স্টেপ গুলো। ভালো করে দেখো, কার্বন ডাই অক্সাইড নিলাম, 6টা কার্বন হয়ে গেল। দেখো একটা কার্বন ছিল, পিজি এর মধ্যে ছিল কটা, এই আরইউবিপির মধ্যে ছিল কটা কার্বন, 5টা। তাহলে 5 + 1 = 6, তাহলে 6 কার্বন। বোঝা গেল।
দেখো এই যে স্টেপটা আমি দেখাচ্ছি, একটা কার্বন ডাই অক্সাইডের এগেনস্টে তোমাকে দেখাচ্ছি। একটা কার্বন ডাই অক্সাইড এলো, আর ইউবিপির সাথে বাইন্ড করলো, 6 কার্বন তৈরি হলো, দুটো পিজিএ তৈরি করলো, তার থেকে 3 কার্বন বিশিষ্ট এগেইন দুটো ট্রায়োস ফসফেট তৈরি হলো, এখান থেকে আবার আর ইউবিপি ফেরত যাবে, এর একটা পার্ট চলে আসবে, এই যে একটা পার্ট চলে আসবে গ্লুকোজ বানাতে। এবার এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, যেটা থেকে প্রচুর 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 এবং প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রত্যেক একটা কার্বনের এগেনস্টে একটা সাইকেল হবে, একটা কার্বনের এগেনস্টে একবার এই সাইকেলটা ঘুরবে। এবার একটা কার্বনের এগেনস্টে কতগুলো এনএডিপিএইচ খরচা হয়েছে একটু দেখে নাও, এখানেই আমি লিখে রেখেছি, এই যে এনএডিপিএইচ আর দিকে এটিপি খরচা হবে। একটা কার্বন ডাই অক্সাইডের এগেনস্টে একবার সাইকেল রান করবে, দুটো এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আর তিনটে এটিপি ইউজ হবে। কিন্তু যদি বলে যে এইবার বলো তো বাবা, একটা গ্লুকোজ বানাতে কিরকম কি খরচা হবে, কিরকম কি সাইকেল চলবে, তুমি বলে দাঁড়ান, একটা গ্লুকোজে আপনার কার্বন আছে কটা? না, 6টা আছে। একটা কার্বন ডাই অক্সাইডে আছে কটা কার্বন? একটা আছে। তাহলে একটা কার্বন ডাই অক্সাইড একবার রান করে, তাহলে এরকম যদি 6টা কার্বন ডাই অক্সাইডকে আমি নিয়ে আসি, তাহলে সাইকেল 6বার রান করবে। তাহলে 6বার যদি ক্রেবস সাইকেলটা রান করে, তবে একটা গ্লুকোজ তৈরি হবে। খুব সুন্দর ব্যাপার, স্বাভাবিক। দেখো হচ্ছে কিনা সেটা। কার্বন ডাই অক্সাইড 6টা, আমি আমি এবার ধরে নিচ্ছি যে 6টাকে নিয়ে আমি পুরো সাইকেলটা দেখাবো, মানে 6টা কার্বন ডাই অক্সাইডের রেসপেক্টে আমি সাইকেল দেখাবো। আসলে এটা 6বার রান করলে তবে একটা গ্লুকোজ বেরোনোর কথা। তাহলে আমি যদি এবার পুরো সাইকেলটাকে ডিজাইন করি একটা গ্লুকোজ তৈরির রেসপেক্টে, তাহলে কিরকম হবে সাইকেলটা, সেটা হচ্ছে এটা। দেখো আমি বানাবো দিনের শেষে একটা গ্লুকোজ, তাহলে একটা গ্লুকোজ বানাতে গিয়ে 6টা কার্বন ডাই অক্সাইড এনেছি, কার্বন সংখ্যা কত? 6। 6টা আর ইউবিপি এনেছি, আগের সাইকেলে যা ছিল তাদের প্রত্যেকের সঙ্গে 6 আমি গুণ মাল্টিপ্লাই করে দিয়েছি। দেখো তাহলে আর ইউবিপি 6টা এনেছি, কার্বন সংখ্যা কত? 5 6 30, কোনো অসুবিধা নেই। 6টা কার্বন ডাই অক্সাইড, 6টা কার্বন, তাহলে কত হলো? 36টা হয়ে গিয়েছে স্যার কার্বনের সংখ্যা। আচ্ছা 36টা কার্বন থেকে যদি আমি পিজিএ বানাই, প্রতিটা পিজিএ এর মধ্যে কার্বন রয়েছে ধরো 3টে, তাহলে কতগুলো পিজিএ হবে? স্যার 12টা হবে। 3 12 36 হয়তো, তাই না? খুব ভালো কথা। এইবার সেই 12টা পিজিএ থেকে আমি যদি ট্রায়োস ফসফেট বানাতে চাই, তাহলে কতগুলো ট্রায়োস ফসফেট হবে? খেয়াল করে দেখো, কেন 12টাই হবে, এখানেও 12টা ছিল, এখানেও 12টা, টোটাল কার্বন সংখ্যা 36টা, 3 12 36। এইবার খেয়াল করে দেখো, আগের বারে এখানে একটা এনএডিপিএইচ, এখানে দুটো এটিপি, এখানে একটা এটিপি, তাহলে এখানে যা এনএডিপিএইচ আমার আগের বারে খরচা হয়েছে তার সঙ্গে আমি 12 গুণ করে দেবো, ঠিক কি না? যা এটিপি আমার আগের বারে এই স্টেপটাতে, অন্য জায়গা না, এই স্টেপে, এইটাকে ধরলে আবার একটা বেড়ে যাবে, এই স্টেপে যে কটা এটিপি খরচা হয়েছিল তার সঙ্গে আমি 6 গুণ করে দেবো, তাহলে 2 এটিপি ইন্টু 6 বা এটিপি ইন্টু 12, একই ব্যাপার হলো। তৈরি হলো কি ট্রায়োস ফসফেট। কতগুলো কার্বন? না 36টা কার্বন। এবার ভেবে দেখো, 36টা কার্বন বিশিষ্ট ট্রায়োস ফসফেটের মধ্যে থেকে মাত্র 6টা কার্বন আমি তুলে নেব, তুলে নিয়ে তার এগেনস্টে একটা বানাবো গ্লুকোজ। একদম মানে মাথা পরিষ্কার করে, কান মাথা ঠান্ডা করে কান খুলে শোনো, পারলে এটাকে আরেকবার রিভাইন্ড করে নাও। আবার বলছি, 36টা কার্বন বিশিষ্ট ট্রায়োস ফসফেটের মধ্যে মাত্র 6টা কার্বন তুলে নেবো, অন্যভাবে বলতে গেলে 12টা ট্রায়োস ফসফেটের মধ্যে দুটো ট্রায়োস ফসফেট তুলে নেবো, যার মধ্যে 6টা কার্বন আছে, তাদেরকে দিয়ে আমি একটা গ্লুকোজ বানাবো। আর বাকি 10টা ট্রায়াস ফসফেট স্যার কি হবে? বাকি 10টা মানে কতগুলো কার্বন? 30টা কার্বন। কি হবে? এই দেখো বাকি 10 জন ফিরে যাবে এই রাস্তা দিয়ে আবার আর ইউবিপির পথে। 6টা আর ইউবিপি তে কতগুলো কার্বন ছিল? 30টা স্যার। তাহলে আমি যে রিমেইনিং 10টা ট্রায়োস ফসফেট আমি আবার ফিরিয়ে দিয়েছি, তার মধ্যে কার্বনের সংখ্যা কত? এগেন 30টা। সেই 30টা কার্বন ওয়ালা 10টা ট্রায়োস ফসফেট ফিরে গিয়ে 6টা আর ইউবিপি রিজেনারেট করবে। দেখো কার্বন নাম্বার মিলে যাচ্ছে। এই আর ইউবিপি আবার 6টা অক্সিজেনের সাথে বাইন্ড করবে, আবার পিজিএ করবে, আবার পিজিএ এই ট্রায়োস ফসফেট বানাবে, এইভাবেই সাইকেলটা চলতে থাকবে। মোদ্দা কথা হচ্ছে
36টা কার্বন সমন্বিত 12 অণু ট্রায়োস ফসফেটের মধ্যে মাত্র দুটো ট্রায়োস ফসফেট নিয়ে আমি একটা গ্লুকোজ বানাই, আর বাকি বা 10টা ট্রায়োস ফসফেট আমি ছেড়ে দিই। কাকে দিই? না, আমি তাদেরকে আবার রিজেনারেট করিয়ে নিই, তারা আবার 6টা আরইউবি বানিয়ে দেয়। এইভাবে আমার সাইকেল চলতে থাকে। তাহলে এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, 6টা কার্বন ডাই অক্সাইড এর রেসপেক্টে সাইকেল 6বার রান করেছে, 6টা কার্বন ডাই অক্সাইডের রেসপেক্টে সাইকেল 6বার রান করেছে, গ্লুকোজ একটা তৈরি হয়েছে, আর সাইকেল 6বার রান করতে গিয়ে 12টা এনএডিপিএইচ খরচা হয়েছে, 18টা এটিপি খরচা হয়েছে। বলো বুঝলে কিনা? ক্লিয়ার? এটা এই পুরো বিষয়ের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে নানা রকম ভাবে ছোট ছোট ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া যেতে পারে। তোমাকে প্রশ্ন করা হলো কোনো একটা সাইক্লিক, কোনো একটা ফটোসিনথেসিসের প্রসিডিওরে তুমি দেখতে পেলে যে 36 মলিকিউল অফ কার্বন ডাই অক্সাইড কনজিউম হয়েছে। আচ্ছা বলো তো, 36 মলিকিউল অফ কার্বন ডাই অক্সাইড কনজিউম হওয়ার ফলে যে সাইকেলটা রান হলো ওর মধ্যে, ক্রেব সাইকেলে কতগুলো এটিপি কনজিউম হয়েছে, বা কতগুলো এনএডিপিএইচ কনজিউম হয়েছে? বা উল্টো দিকে তুমি দেখলে কোনো একটা ক্রেব সাইকেলে 36টা এটিপি কনজিউম হয়ে গেল। বলো তো বাবা, কতগুলো গ্লুকোজ তৈরি হয়েছিল? 36টা এটিপি তো কনজিউম হলো। এর উত্তরগুলো তোমাদের কাছ থেকে চাই, কমেন্টে আশা করি লিখবে তোমরা। নিজেরা করে নাও, ঠিক ভুল নিজেরাই তখন জানতে পারবে। এবং এই জায়গাটাকে খেয়াল করে করলেই তোমরা বলতে পারবে। এই প্রশ্নগুলো রইলো তোমাদের জন্য। ডেফিনেটলি কমেন্ট দেখবো এবং সেখানে এর রিপ্লাই দেবো, আপাতত না। এইবার চলে আসবো C4 প্ল্যান্টের গল্প। বলেইছিলাম যে C3 ছাড়া কিছু C4 প্ল্যান্টও হয়। দেখো এই পুরো জিনিসটার ঝামেলাটা পাকিয়েছে এই রুবিস্কো বলেই ভদ্রলোক। C4 প্ল্যান্টের গল্প, কি করে C4 প্ল্যান্ট এলো, C4 প্ল্যান্ট এলে কি সমস্যা, কি সুবিধে, কার ঝামেলার জন্য C4 প্ল্যান্ট এসছে, এই সব কিছু আমরা করব নেক্সট ক্লাসে। টিল দেন প্রবলেমগুলো সলভ করে ফেলো এবং কমেন্টে ইমিডিয়েট তার অ্যান্সার লেখো। টাটা।